নমস্কার, আমি অভিষেক মৈত্র। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। গতকাল আমি তোমাদের কি করিয়েছিলাম নিশ্চয়ই মনে আছে। গতকাল আমি তোমাদের করিয়েছিলাম শিখন চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগ্রহ কি এবং আগ্রহের বৈশিষ্ট্যগুলি, তাই তো? তার সাথে আরেকটু যদি ভালো মতো মনে করো যে তার সাথে আরও একটা প্রশ্ন আমি লিখে রেখেছিলাম যে শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা কি, তাই তো? কিন্তু আমি তোমাদের এমনভাবে বলেছিলাম যে এমনভাবে আলোচনা করব বলেছিলাম যে আগ্রহের বৈশিষ্ট্য আর শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা দুটোই যেন কভার হয়ে যায়। কিন্তু আনফর্চুনেটলি তোমাদের ভিডিও লেন্থ যেন বড় না হয়, তার জন্য কিন্তু শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা কি সেটা আলোচনা করিনি। ভেবেছিলাম একসাথে আগ্রহের পার্টটা আমি কমপ্লিট করে দেবো, যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষাতে আসার মতো রয়েছে। আগ্রহ থেকে এই তিনটা প্রশ্ন তোমরা যদি রেডি করো তাহলে আগ্রহ থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু কভার করতে পারবে। তো আজকে দেখো তোমাদের ওই জন্য আমি কিন্তু পার্ট 2 করে দিয়েছি, ওটাকে আগ্রহেরই পার্ট 1 করেছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি তারা গিয়ে দেখে নিবে। তার জন্য আজকে আমি যেটা করাচ্ছি শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা, সেটা পার্ট 2 হিসাবে আমি রেখেছি। তোমাদের আজকে 6th ডে ক্লাস। তাহলে দেখো আমরা শুরু করি। শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা, তাই তো? আমরা আগ্রহ কি বা আগ্রহের বৈশিষ্ট্য এটা নিয়ে বিস্তারিত আলোচনা করে নিয়েছি এবং বিষয়টা কি সেটাও আমরা জেনে নিয়েছি। আজকে আমি ওই টপিকে ঢুকবো না। ওকে, আজকে শুধু আমি জানবো যে এই যে শিক্ষাক্ষেত্র, আমরা পড়াশোনা করছি, বিদ্যালয়ে যাচ্ছি, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, কলেজে যাচ্ছি, বা বাড়িতে টিউশন পড়ছি বা বাড়িতে পড়াশোনা করছি, এই যে টোটাল শিক্ষাক্ষেত্রটা, এই শিক্ষাক্ষেত্রে বা আরও অনেক ক্ষেত্র রয়েছে, এই যে শিক্ষাক্ষেত্র, এইখানে আগ্রহের কি ভূমিকা রয়েছে, আগ্রহ কিভাবে আমাদেরকে হেল্প করছে শিক্ষাক্ষেত্রে, এইটা আজকে আমাদের আলোচনার বিষয়। তো দেখো শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা আমি যদি ছোট্ট এই পুরো গল্পটাকে ছোট্ট একটা লাইনের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করি তাহলে কি বলবো, এই যে দেখো আমরা বইপত্র পড়ি না কেন, যেমন ধরো এখানে একটি বই, এই বইটা আমি যদি পড়বো, আমি পড়ে যাচ্ছি, আমি কি রোবট? পড়লাম না, আমার এখানে তার মানে আমার বই পড়ার দিকে কোনো আগ্রহই নেই। তো মনোযোগ কোথা থেকে আসবে, তাই তো? মনোযোগ আমরা আলোচনা করেছি। তার মানে আমাকে বই পড়ার ক্ষেত্রে আমাকে বই পড়ার প্রতি যে আগ্রহটা সেটা আনতে হবে, তাই তো? বই পড়ার প্রতি আমাকে ইন্টারেস্ট দেখাতে হবে যে না, আমার বইটা পড়তে ভালো লাগছে। বইটাতে কী লেখা আছে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বা মানে কিছু একটা প্রযুক্তি, মানে কিছু গল্প রয়েছে এর মধ্যে, সেটা আমাকে জানতে হবে। তার মানে আমি যদি আগ্রহ দেখাই তবেই কিন্তু আমি তার প্রতি, সেই বিষয় বা সেই বস্তুটা বা সেই ক্ষেত্রটার প্রতি কিন্তু আমি মনোযোগী হতে পারবো। বুঝতে পেরেছ? তাহলে শিক্ষাক্ষেত্রে আগ্রহের কি কি ভূমিকা রয়েছে সেটা নিয়ে তোমাদের আমি মোটামুটি 9-10টা পয়েন্টে আলোচনা করব। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু শিক্ষার সাথে সম্পর্কিত। একটা পয়েন্টও আমি এমন দেইনি যেটা শিক্ষাক্ষেত্রের বাইরে অবস্থান করছে, কারণ আমাদের প্রশ্নটাই দিয়েছে শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা কি, তাই তো? শিক্ষাক্ষেত্রে সেই দিকটাতে আমাকে লক্ষ্য রেখে নোটসটা রেডি করতে হয়েছে। তাহলে দেখো আমি তোমাদের জন্য প্রথম পয়েন্ট দিয়েছি যে সক্রিয়তা বৃদ্ধি। 1 নম্বর পয়েন্ট দিয়েছি সক্রিয়তা বৃদ্ধি। ওকে, দেখো সক্রিয়তা বৃদ্ধি, সক্রিয় শব্দটার অর্থ কি, ইংরেজি টার্মটা কি? অ্যাক্টিভ। আমরা বারবার বলি না গ্রুপে, তোমাদেরকে বারবার আমি বলি যে তোমরা কিন্তু অ্যাক্টিভলি ক্লাস করো, ক্লাসের প্রতি মনোযোগ দাও, অ্যাক্টিভ থাকো, কারণ তোমরা অ্যাক্টিভ না থাকলে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়ে যেতে পারে, তাই তো? বারবার এই কথাটা বলি। শুধু উচ্চ মাধ্যমিক বলে নয়, আমরা যেই কাজ করি না কেন প্রত্যেকটা কাজের প্রতি কিন্তু আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হয়, তাই তো? অ্যাক্টিভলি যদি কাজটা না করি, সেই কাজটা থেকে যেটা পাওয়ার জন্য আমি কাজটা করছি বা যেই ফলটার জন্য আমি কাজটা করছি সেই ফলটা কিন্তু পাবো না, অর্থাৎ আমার ব্যর্থ হবে। সেই কাজের পেছনে যতটা লেবার দেব, সেই টাইম, সেই সময়, সেই পরিশ্রম সব কিছুই কিন্তু ব্যর্থ হয়ে যাবে। তার জন্য যে কোনো কাজ কি করা উচিত? মনোযোগ দিয়ে করা উচিত বা আগ্রহের সাথে করা উচিত, তাই তো? তাহলে দেখো আমি বললাম যে সক্রিয়তা বৃদ্ধির মধ্যে কি দাঁড়াচ্ছে?
আগ্রহ, এই পুরো বিষয়টা আগ্রহ। যেমন আমি বললাম আগের দিন বোঝাচ্ছিলাম যে এখানে কি একটা নাম আমি বেশ উল্লেখ করেছিলাম তোমাদের, রিয়া, তাই তো? হ্যাঁ, রিয়া নামটা, এই যে রিয়া নামটা, এই নামটার প্রতি আমি মনোযোগী দিচ্ছি। তাহলে এখানে যখন আমি মনোযোগী দিচ্ছি তার মানে কি আমার মনোযোগ এখানে রয়েছে, মানে কি আমার আগ্রহটাও কিন্তু এই ক্ষেত্রটার মধ্যে রয়েছে, তাই তো? আমার আগ্রহটাও এইটুকু ক্ষেত্রের মধ্যেই রয়েছে বলেই কিন্তু আমি এই রিয়া নামটার প্রতি মনোযোগী দিতে পারলাম। কই আমি তো এখানে তাকালাম না, কই আমি তো এখানেও দেখলাম না, আমি তো এখানেও দেখলাম না, মানে আমি মনোযোগটা দিলাম কোথায়? ঠিক রিয়া নামটার কাছে। তার মানে আমার আগ্রহটা কিন্তু এই এলাকা জুড়েই আমার আগ্রহটা রয়েছে, তাই তো? তাহলে এই আগ্রহই কিন্তু আমাদেরকে শিক্ষাক্ষেত্রে কি করে বলো তো? মনোযোগী করে তোলে। যেমন আরও একটা এক্সাম্পল দিই, আমি ওই একটু আগে বলছিলাম এই বইটা যখন আমি পড়ছি, তাহলে এই বইটা পড়ার প্রতি, ধরো এই বইয়ের কোনো একটা লেসন, কোনো একটা টপিক যে প্রযুক্তি ও শিক্ষা সংক্রান্ত দক্ষতা, এইটুকু টপিকটা আমি পড়ব। তাহলে এইটুকু টপিক যখন আমি পড়ব, তাহলে পড়ার আগে মানে কি আমার কই বইয়ে তো এর আগে অনেক কিছু ছিল, এর পরেও অনেক কিছু ছিল, কই আমি তো ওগুলোর প্রতি ইন্টারেস্ট দেখালাম না। তাহলে দেখালামটা কোথায়? আমি এই টপিকটা পড়বো। আমি সূচিপত্র যখন দেখলাম, সূচিপত্র দেখে আমি এই টপিকটাকে সিলেক্ট করলাম, মানে প্রযুক্তিগত শিক্ষা সংক্রান্ত দক্ষতা, এই যে একটা টপিক, এই টপিকটা আমার আগ্রহ, এই টপিকটা জানার প্রতি আমার আগ্রহ। সুতরাং তার জন্য আমি সূচিপত্র দেখে লেসনটা দেখলাম কত নম্বর পৃষ্ঠা নম্বরে গিয়ে আমি দেখে নিলাম হ্যাঁ প্রযুক্তি ও শিক্ষা সংক্রান্ত দক্ষতা। এরপর আমি এই প্রযুক্তি ও শিক্ষা সংক্রান্ত দক্ষতার প্রতি মনোযোগ দিব, তাই তো? মানে কি আগে আমি আগ্রহ দেখালাম এই প্রযুক্তি বা শিক্ষাগত দক্ষতা, এই টপিকটার প্রতি আমি আগ্রহ দেখালাম বলেই কিন্তু আমি এই লেসনের মধ্যে যেটুকু অংশ আমি আগ্রহ দেখালাম সেই অংশটুকু কিন্তু আমি পড়ব, অর্থাৎ মনোযোগ দিয়ে পড়ব। সুতরাং সক্রিয়তা বৃদ্ধি, তার মানে শিক্ষাক্ষেত্রে যে কোনো পাঠ গ্রহণের প্রতি আমাদেরকে কিন্তু আগ্রহ কি করে? সক্রিয় করে তোলে। আমাদের মধ্যে যে অ্যাক্টিভনেসটা, সেই অ্যাক্টিভনেসটা আমাদের মধ্যে বাড়িয়ে তোলে। বুঝতে পেরেছো আশা করি সক্রিয়তা বৃদ্ধি। নেক্সট আমি আসছি নতুন কার্যে অনুপ্রেরণা। আমি 2 নম্বর একটা পয়েন্ট দিয়েছি যে নতুন কার্যে অনুপ্রেরণা। পয়েন্টগুলো খুব সহজেই আমি দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, নতুন কার্যে অনুপ্রেরণা মানে কি? নতুন কোনো একটা কাজ করব, তাই তো? ঠিক একই রকমভাবে আমি শিক্ষাক্ষেত্রে কি করব? নতুন কোনো কাজ, ধরো একটা বেঙ্গলি একটা পার্ট আমাদের কমপ্লিট হয়ে গেল, নেক্সট হচ্ছে আমাদের ম্যাথামেটিক্স ক্লাস। তাহলে ম্যাথামেটিক্স ক্লাস আর বেঙ্গলি ক্লাস দুটো কিন্তু আলাদা, তাই তো? তাহলে ম্যাথের টিচার যখন আসলো তখন আমাকে কিন্তু উনি ম্যাথটা আলাদা টেকনিকে বোঝাবেন, আবার বেঙ্গলি টিচার যখন ছিলেন তিনি কিন্তু বেঙ্গলিটা আলাদা টেকনিকে বোঝাচ্ছিলেন, তাই তো? তার মানে কি আমি বেঙ্গলি ছেড়ে নতুন কোনো একটা কাজ, অর্থাৎ নতুন কোনো একটা দিক বা ম্যাথ ক্লাসের প্রতি আমি কিন্তু মনোযোগী হচ্ছি। এই আগ্রহ মানে কি তোমার ম্যাথ সাবজেক্টটা খুব ফেভারিট, বাংলাটা পার হয়ে গেল, এবার এই ম্যাথ সাবজেক্ট অসীম স্যারের ক্লাস আছে, এই ম্যাথ সাবজেক্ট প্রণব স্যারের ক্লাস আছে, এই ম্যাথ সাবজেক্ট মিলনবাবুর ক্লাস আছে। তার মানে কি তুমি আগ্রহ দিয়ে একদম কখন ক্লাসটা আছে আগ্রহ দিয়ে আছো যে ওই ক্লাসটা আসলে আমি ক্লাসটা ভালো মতো করবো, স্যারের টেকনিকটা না, স্যারের পড়ানোর স্টাইলটা না দারুণ লাগে। তার মানে কি তুমি ওই স্যারের ম্যাথটা ভালো মতো বুঝতে পারো, তার মানে তুমি অপেক্ষা করে আছো যে ওই স্যারের ক্লাসটা কখন আসবে। এবার যখন আসলো, তুমি তো এর আগে একটা ক্লাস করলে, বেঙ্গলি ক্লাস করলে বা হিস্ট্রি ক্লাস করলে, তোমার তো মনে হতেই পারতো আর ভাল লাগছে না, এই তো বাংলা ক্লাস করলাম, ইতিহাস ক্লাস করলাম, আবার অঙ্ক, এরকমটা মনে হতে পারতো। কিন্তু না, তুমি কি ঝিমিয়ে গেলে বা ক্লান্ত হয়ে গেলে? হলে না। তাহলে কি করলে? তুমি নতুন কাজ, নতুন একটা কোনো কাজ করতে যাচ্ছ বা নতুন একটা ম্যাথামেটিক্স সলভ করতে যাচ্ছ, সেই সলভের প্রতি তোমার কিন্তু অ্যাটেনশনটা গ্রো হলো, অর্থাৎ মনোযোগটা কিন্তু তোমার বৃদ্ধি পেল। সুতরাং নতুন কাজের প্রতি, অর্থাৎ নতুন কাজের প্রতি অনুপ্রেরণা অর্থাৎ অ্যাক্টিভনেসটা জাগাতে কিন্তু আমাদের এই আগ্রহ সাহায্য করে। ওকে, নেক্সট আসছি আমি উজ্জ্বল ভবিষ্যৎ গঠন। ওয়াহ, উজ্জ্বল ভবিষ্যৎ গঠন। দেখো, উজ্জ্বল ভবিষ্যৎ গঠন, তোমরা পয়েন্টগুলো ইচ্ছে করলে লিখে নিতে পারো, আমি ডিসকাস করে দিচ্ছি।
সুবিধা হবে। যখন নোট দিব গ্রুপে, নোটসে তো পেয়েও যাবে, বা যারা গ্রুপে নাই নতুন ক্লাস করছো আজকে তারা পয়েন্টটা আপাতত লিখে নিতে পারো, তোমরা পরে গ্রুপে জয়েন হয়ে নোটসটা কালেক্ট করে নেবে। তাহলে দেখো উজ্জ্বল ভবিষ্যৎ গঠন, আমরা বলি না উজ্জ্বল ভবিষ্যৎ, আমাদেরকে ভবিষ্যৎ দেখতে হবে, আমাদেরকে ভালো একটা ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনা করতে হবে, আমাদেরকে ভালো মতো বাঁচতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। মা বাবা, মাসি মেসো, পিসি পিসেমশাই, টিচার, শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই, দাদা দিদি প্রত্যেকেই কিন্তু আমাদের কানের কাছে এটা একদম মন্ত্রের মতো বলতেই থাকে, তাই না? ভালো মতো পড়াশোনা কর, মানুষের মতো মানুষ হতে হবে, চুরি করে খাবি নাকি বলে মা বাবারা, প্রত্যহ কিন্তু এই কথাগুলো আমাদেরকে বলে, তাই না? মানে কি শব্দগুলো কেন বলে? এগুলো কিন্তু কোনো গালিগালাজ নয়, এগুলো কিন্তু আমাদের ভালোর জন্যই বলে। কেন বলে দেখো, উজ্জ্বল ভবিষ্যৎ গঠন, তুমি ভবিষ্যতে স্বপ্ন দেখছো আমি একজন আইপিএস অফিসার হব, তুমি স্বপ্ন দেখছো আমি একজন প্রফেসর হব, আমি একজন টিচার হব, বা আমি একজন কি স্কুল মাস্টার হব। তুমি যাই ভাবো না কেন, তুমি যাই স্বপ্ন দেখো না কেন, সেই স্বপ্ন দেখলাম আমি কি করছি এখানে, আমি মনে মনে স্বপ্ন দেখছি, হ্যাঁ টিচার হব, কি হব? টিচার। মনে মনে স্বপ্ন দেখছি আমি টিচার হব, কিন্তু তুমি কি করছো এখানে ল্যাথ খেয়ে ঘুমাচ্ছ একদম, মানে এটা যাই হোক এটা এমনি দেখালাম, তুমি ঘুমাচ্ছ। তুমি কি তোমার যে এই যে টিচার হওয়ার স্বপ্নটা কি পূরণ হবে? তুমি যে ভবিষ্যতের জন্য যে ভাবছো আমি একজন ভালো শিক্ষক হব, আমি একজন প্রফেসর হব, বা আমি একজন স্কুলে ভালো চাকরি করব, বা যাই করো না কেন, মানে একটা ভালো জায়গায় আমি প্রতিষ্ঠিত হব, তুমি যে এই স্বপ্নটা দেখছো, এই স্বপ্নটা কি তোমার সাকসেস হবে? তুমি যদি ঘুমিয়ে থাকো সব সময়, তুমি স্বপ্ন দেখেছো, হ্যাঁ স্বপ্নতে আমি একদম 5 তলা বাড়ি বানিয়েছি, আমার একটা BMW কার হয়েছে, আমার হাতে আইফোন, ফাটাফাটি ব্যাপার, ওটা স্বপ্নই থেকে যাবে ভাই। ঘুম থেকে যখন উঠবে দেখবে তুমি বিছানাতে এরকম মুখ চোখ হাঁড়ি করে নিয়ে বসে আছো, আশেপাশে সব অন্ধকার, এটাই হবে। তার মানে স্বপ্ন দেখা অবশ্যই ভালো, কিন্তু সেই স্বপ্নকে সার্থক করতে গেলে বা সেই স্বপ্নকে পূরণ করতে গেলে তোমাকে কি করতে হবে, এইটা হচ্ছে আসল পয়েন্ট। তোমাকে কি করতে হবে? তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে আর বুদ্ধি লাগিয়ে কাজ করতে হবে, তাই তো? তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে আর বুদ্ধি লাগিয়ে কাজ করতে হবে। যদি পরিশ্রম না করো, তুমি যদি নিজের বুদ্ধিটা, নিজের মধ্যে যে প্রতিভাটা রয়েছে বা নিজের মধ্যে যে ক্ষমতা রয়েছে সেটাকে তুমি যদি কাজে না লাগাও, তুমি কিন্তু কখনোই তোমার স্বপ্নে বা তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না, তাই না? মনে করো একজন কৃষক কুইন্টাল এই যে কুইন্টাল ধান ফলাচ্ছে, তার কিন্তু সেটা কষ্টের ফল। সে যদি মনে করে আমি এখানে ধান ফলাচ্ছি, আমি এখানে কৃষক, আমি এখানে বসে আছি, পায়ের উপর পা তুলে বসে গেলাম, ওই ধান তুই ফল, ওই আমন ধান তুই ফল, ওই আউশ ধান তুই ফল, হবে না। তাকে রীতিমতো কষ্ট করতে হয়, রোদ কি বৃষ্টি কি ঝড় কি প্রত্যেকটা সিজনে তাকে কিন্তু সেগুলোর দেখভাল করতে হয়, সময় মতো জল দিতে হয়, সময় মতো সার দিতে হয়, সময় মতো কীটনাশক দিতে হয়, যেন পোকামাকড়, তাকে সব দিক কিন্তু নজর রাখতে হয়, তবেই আজ কিন্তু সে কুইন্টাল ধান ফলাতে পারছে এবং সেগুলো বিক্রি করে অর্থ উপার্জন করছে, তাই তো? আজকে যে আইপিএস অফিসার হয়েছে, আজকে যে স্কুলের মাস্টার হয়েছে, তুমি তাদেরকে জিজ্ঞেস করবে তো কেউ কিন্তু পায়ের উপর পা তুলে অথবা পড়াশোনা না করে, পরিশ্রম না করে কেউ তাদের যে স্বপ্ন সেই স্বপ্নে পৌঁছাতে পারেনি। প্রত্যেককে আমি তুমি বলে নয়, পৃথিবীতে যতগুলো মানুষ আছে আজকে ভালো জায়গায় স্টাবলিশড বা প্রতিষ্ঠিত, প্রত্যেককেই কিন্তু একটা জায়গায় কষ্ট করতে হয়েছে, তাকে কষ্ট করে অনেকটা বড় হতে হয়েছে, তাই তো? আমার বয়স এমন খুব একটা বেশি নয়, কিন্তু আমি তোমাদেরকে এই ক্যামেরার সামনে বলছি, আমাকেও কিন্তু ছোট থেকে অনেক কষ্ট করতে হয়েছে, আজ কষ্ট করতে হয়েছে বলেই কিন্তু আজকে আমি এই জায়গাতে স্টাবলিশড হয়েছি। আর আমার বিশ্বাস আমার প্রত্যেকটা ভাই বোন তোমরাও পারবে, তোমাদের মধ্যে সেই কোয়ালিটি আছে, তোমাদের মধ্যে কিন্তু সেই প্রতিভা আছে, বুঝতে পেরেছ? সুতরাং কষ্ট করো, জীবনে একদিন ফল লাভ হবে। কেউ আগে পায়, কেউ 2 মাস পরে পায়, কিন্তু সে পায়, সে যদি যথারীতি কষ্ট করে সে পায়। অনেকগুলো জ্ঞান দিয়ে দিলাম না, যাই হোক। তাহলে উজ্জ্বল ভবিষ্যৎ গঠন মানে কি? উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের জন্য আমাদেরকে
কঠোর পরিশ্রম করতে হবে, বুদ্ধিকে কাজে লাগিয়ে এগোতে হবে। এটাও কিন্তু শিক্ষাক্ষেত্রে একটা ভূমিকা, আগ্রহের ভূমিকা। তোমার কাজ করার প্রতি কোনো আগ্রহই নেই, তুমি কঠোর পরিশ্রম করতে ভয় পাচ্ছ, তুমি পরিশ্রম করতেই ভয় পাচ্ছ, তোমার কাজ করা বা পরিশ্রম করার প্রতি আগ্রহ নেই, ইচ্ছে করছে না, তোমার মনে হচ্ছে আজকে রোববার আমি একটু বাড়িতে মাংস ভাত হয়েছে খেয়ে দিয়ে ঘুমাই, তোমার কিন্তু স্বপ্ন পূরণ হবে না বা তুমি তোমার ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল হবে না। সেটা কি হবে তোমরা বুঝে নাও, আমি আর বললাম না। নেক্সট আসছে দেখো মনোযোগ বৃদ্ধি। দেখো এটাও খুব সুন্দর পয়েন্ট, প্রায় একই রকম পয়েন্টগুলো। মনোযোগ বৃদ্ধি পয়েন্টগুলো কিন্তু তোমরা সহজে বইয়ে পাবে না, তার জন্যই আমি কিন্তু তোমাদের পয়েন্টগুলো খুব সুন্দর সুন্দর করে লিখে দিচ্ছি। মনোযোগ বৃদ্ধি বিষয়টা কি, তুমি কোনো একটা বিষয় স্টাডি করছো, সাপোজ ধরো তুমি এই প্র্যাকটিস সেটটা তুমি কি করছো, তুমি হয়তো সলভ করবে। এখানে প্রচুর ম্যাথামেটিক্স রয়েছে, এই ম্যাথামেটিক্সগুলো তুমি সলভ করবে। তাহলে সলভ করতে গেলে তোমার কি প্রয়োজন, সলভ করতে গেলে কিন্তু তোমাকে সর্বপ্রথমে কিন্তু সেই ম্যাথামেটিক্স যে চ্যাপ্টারগুলোর টপিকগুলোর উপর যে ম্যাথটা দেওয়া হয়েছে তার প্রতি তোমাকে মনোযোগ দিতে হবে। তবেই কিন্তু তুমি ওই অত মোটা একটা বইয়ের যে প্র্যাকটিস সেট বা অতগুলো যে একটা মোটা বইয়ের মধ্যে যতগুলো ম্যাথ রয়েছে সেগুলো তুমি প্র্যাকটিস করতে বা সলভ করতে সক্ষম হবে। তোমার অঙ্ক কষার প্রতি বা অঙ্ক করার প্রতি কোনো মনোযোগ নেই, তুমি কি অঙ্ক করবে? অঙ্ক বাদ দাও, তুমি যে আজকে আমার ক্লাসটা করছো, তোমার আজকে এই ক্লাসটা করার প্রতি কোনো মনোযোগই নেই, তুমি কি একবার হলেও আমার ভিডিওটা ওপেন করে দেখবে? করবেই না, ইচ্ছা থাক পরে দেখবো, এরকম একটা। তুমি সেই সময় কি করবে, হোয়াটসঅ্যাপে তোমার বন্ধু বা বান্ধবীর সাথে একটু চ্যাট করবে, এই তুই কী খেয়েছিস রে, এই আজকে কি হলো রে, মানে কি তুমি ওইটার প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছ, তাহলে তোমার ওই দিকে ইন্টারেস্ট আছে, তাই না? তাহলে তোমার পড়াশোনার প্রতি বা আজকে আমার ভিডিওটা দেখার প্রতি বা তোমার ক্লাসের অঙ্কটা করার প্রতি কোনো মনোযোগ নেই, তার জন্য তুমি মনোযোগী দেখাবে না, তুমি আগ্রহ দেখাবে না ওই অঙ্ক করার প্রতি বা ক্লাসটা করার প্রতি। তোমার যেই দিকে আগ্রহ তুমি সেটাই করবে, তাই তো? ঠিক তেমনই মনোযোগ বৃদ্ধি মানে শিক্ষাক্ষেত্রে কিন্তু আমরা যাই করি না কেন, বিভিন্ন লেসন পড়াশোনা করি বা বিভিন্ন হোমওয়ার্ক করি, প্র্যাকটিস সেট সলভ করি, যাই করি না কেন সব কিছুর ক্ষেত্রেই কিন্তু শিক্ষকের ক্লাসটা মনোযোগ দিয়ে শুনি, যাই করি না কেন সব কিছুর ক্ষেত্রে কিন্তু আগ্রহ রয়েছে। দেখবে অনেক স্টুডেন্ট থাকে যে হয়তো দুটো টিচারের ক্লাস তার খুবই পছন্দ, কিন্তু অন্য একটা টিচার রয়েছেন যার ক্লাসটা সেই স্টুডেন্টটার হয়তো ভালো লাগে না। এরকম কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখি, তুমি নিজের ক্ষেত্রেও ভাবো, তুমি স্কুলে যে সবকটা ক্লাস করো, সবকটা ক্লাসে কি তোমার ভালো লাগে একদম দারুণ ফাটাফাটি? না, তোমার হয়তো ম্যাথের ক্লাসটা দুর্দান্ত লাগছে, তোমার হয়তো জিওগ্রাফি ক্লাসটা দুর্দান্ত লাগছে, তোমার হয়তো বায়োলজি ক্লাসটা দুর্দান্ত লাগছে, কিন্তু তুমি ইতিহাস ক্লাসটা ঝিমাচ্ছ, তাহলে হবে না। তার মানে তোমার ওই 3টা ক্লাসের প্রতি আগ্রহ আছে, তার জন্য তুমি ওখানে মনোযোগ দিতে পারছো। ইতিহাস ক্লাসের প্রতি তোমার আগ্রহ নেই, তাহলে তুমি মনোযোগ দিতে পারছো না, পরিষ্কার সিম্পল, তাই না? তাহলে নেক্সট আসছে দেখো এবার 5 নম্বরে নিখুঁত বিষয়ে জ্ঞান অর্জন। 5 নম্বরে আসলাম, নিখুঁত বিষয়ে জ্ঞান অর্জন। নিখুঁত বিষয়ে জ্ঞান অর্জন, ওকে, সন্ধি করে দিলাম এটাকে। তাহলে নিখুঁত বিষয়ে জ্ঞান অর্জন, দেখো আমি একটু আগে এক্সাম্পল দিলাম, আমি এত বড় একটা সূচিপত্র খুলে আমি যেই টপিকটা আমার পছন্দ সেই টপিকটার উপর আমি পড়লাম, সেই টপিকটার উপর জ্ঞান সঞ্চার করলাম। এবার তোমার যদি মনে হয় যে হ্যাঁ তথ্য ও প্রযুক্তি, এটা নিয়েই কথা বলছিলাম, তাহলে তথ্য ও প্রযুক্তিটার উপর আমার আরও জ্ঞান দরকার, তাহলে তুমি কি করবে, আরও 2টো বই ফলো করবে। তুমি কি করবে, ওইটা বই তো পড়লে পাশাপাশি আরও একটা বই ফলো করবে, পাশাপাশি তুমি ইন্টারনেট ঘাঁটবে, তুমি গুগল সার্চ করবে, তুমি ইউটিউব দেখবে, বিভিন্ন আমাদের কাছে অপশন রয়েছে, সেই অপশনগুলোকে আমরা কাজে লাগাবো, তাই তো? তাহলে কি নিখুঁত বিষয়ে জ্ঞান অর্জন, এটা কি তুমি সেই টপিকটার প্রতি একদম নিখুঁতভাবে জ্ঞান অর্জন করতে চাইছো, কোনো কিছুই যেন তোমার মধ্যে কোয়ারিস না থাকে, সেই জন্য তুমি নিখুঁতভাবে যখনই একদম প্রপারলি জ্ঞান অর্জন করতে চাইছো, তখন কিন্তু তোমার 1টা বা 2টা বই বা 3টা জায়গা থেকে ক্ষেত্র থেকে জ্ঞান অর্জন করলে হবে না, তোমাকে
বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করতে হবে। বিভিন্ন শিক্ষাবিদ, সমাজতত্ত্ববিদ, শিক্ষা মনোবিজ্ঞানী প্রত্যেকের রিভিউগুলো দেখতে হবে, প্রত্যেকের সমালোচনা দেখতে হবে যে তারা কি বলছেন, তারা এটাকে কেন এরকম বললেন। তাই তো আমরা যারা রিসার্চ করি, রিসার্চার পার্সন যারা, তোমরা তো এখন ক্লাস 12-এ পড়ছো, মাস্টার্স করার পর যারা পিএইচডি করবে বা এমফিল করবে এরকম যারা রয়েছে, এমফিল তো এখন বন্ধ হয়ে যাবে শুনছি, তো যারা পিএইচডি করবে বা কিছু, তারা কিন্তু এই রিসার্চার পার্সন, তাদের কিন্তু এই একটা বা দুটো জায়গা থেকে জ্ঞান অর্জন করলে হয় না। তারা যে টপিকটা নিয়ে রিসার্চ করে তাদের বিভিন্ন হাজার হাজার ক্ষেত্র থেকে তাদেরকে জ্ঞান অর্জন করতে হয়। তোমরা এগুলো পরবর্তীতে জানবে, আমি এখন এই সব বিষয়ে কিছু বলবো না। তাহলে দেখো, আমি বলছি নিখুঁত বিষয়ে জ্ঞান অর্জন মানে তোমাকে নিখুঁতভাবে জ্ঞান অর্জন করতে হলে তোমার আগ্রহটা দরকার। তোমার আগ্রহ নেই জ্ঞান অর্জনের প্রতি, তোমার বিষয়টা জানার প্রতি কোনো আগ্রহ নেই, তুমি কিন্তু জ্ঞান অর্জন করতে চাইবে না, দরকার নেই, যা হয়েছে থাক, এটাই মনে হবে, তাই তো। কিন্তু তোমার ইচ্ছা আছে, তোমার আগ্রহ আছে, না আমার আরও জানতে হবে, এটা কি করে হলো, এটা কেন হলো, এটা আমাকে জানতে হবে। তখন তুমি কিন্তু আরও বই, আরও ক্ষেত্র, নেট, ইউটিউব, গুগল, বিভিন্ন জায়গা ফলো করবে। ওকে, নেক্সট আসছে আমি দেখো যে দক্ষতা বৃদ্ধি। ওকে, আমি এদিকে চলে আসছি। 6 দক্ষতা বৃদ্ধি। একদম দক্ষতা বৃদ্ধি কেমন জিনিস দেখো, দেখো দক্ষতা কখন তোমার মধ্যে আসবে, তুমি কখন মানে এক্সপার্ট হবে। এই যে আজকে আমি যেমন তোমাদের এডুকেশন সাবজেক্টটা করাচ্ছি, এডুকেশন সাবজেক্টটা কখন করাতে পারছি, আমি এডুকেশন সাবজেক্টের প্রতি এক্সপার্ট, তাই তো। এডুকেশন সাবজেক্টের প্রতি যেটুকু জ্ঞান বা নলেজ রয়েছে তোমাদেরকে আমি বোঝাতে সক্ষম, তোমাদেরকে আমি বোঝাতে পারবো, মানে আমি এডুকেশন সাবজেক্টের প্রতি এক্সপার্ট। এখন তুমি যদি আমাকে বলো স্যার একটু ফিজিক্সটা বুঝিয়ে দেন তো, ফিজিক্স, আমি তো ফিজিক্সের কিছুই জানি না তেমন, তাই না। ওই মাধ্যমিক পর্যন্ত যেমনটা পড়েছি ফিজিক্স সেইটুকু, আর চাকরি বাকরির জন্য যেইটুকু আমাদের ভৌতবিজ্ঞান বা নলেজ নিতে হয়, জারণ বিজারণ জাড্ডট এসবই জানি, এর বাইরে তো আমি কিছু জানি না। এবার তুমি হঠাৎ করে ক্লাস 12-এর ফিজিক্স থেকে কিছু এনে আমাকে বলছো স্যার এটা একটু বুঝিয়ে দেন তো, আমি কি পারবো? আমি পারবো না, কারণ আমি সেই ফিজিক্স বিষয়টার প্রতি আমি দক্ষ নই, তার জন্য আমি পারবো না। আমি এডুকেশন টপিকটা বা এডুকেশন সাবজেক্টটার প্রতি দক্ষ বা এক্সপার্ট। তুমি আমাকে এডুকেশন তোমাদের সিলেবাস থেকে কিছু একটা বলবে, তুমি এডুকেশনের কোনো রিলেটেড কিছু জানতে চাইছো, আমি তোমাকে সেই দিকে হেল্প করতে পারবো, সেই দিকে তোমাকে বোঝাতে পারবো, কিন্তু ফিজিক্স থেকে কিছু পারবো না। সুতরাং দক্ষতা বৃদ্ধি, অর্থাৎ দক্ষতা মানে কি আমার এক্সপার্টনেসটা। তাহলে এই দক্ষতা আমার মধ্যে কখন আসবে, যখন আমি নিখুঁতভাবে সেই বিষয়টার প্রতি জ্ঞান অর্জন করব, তখনই আমি তো সেই বিষয়টার প্রতি দক্ষ হব, তাই না। তাহলে এই দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু আগ্রহের ভূমিকা রয়েছে। কেন আগ্রহ, এই যে আগ্রহ, এ ফর আগ্রহ, আগ্রহই যদি না থাকে তাহলে কিন্তু আমি নিখুঁতভাবে জ্ঞান অর্জন করব না। নিখুঁত, এন ফর নিখুঁত, জি ফর জ্ঞান। ওকে, তাহলে নিখুঁতভাবে জ্ঞান অর্জন করব না, আর নিখুঁতভাবে যদি জ্ঞান অর্জন না করি তাহলে আমি কিন্তু দক্ষ হব না, ডি ফর দক্ষ। ওকে, তাহলে এই যে পরপর চেন সিস্টেম, কিন্তু প্রথমে আগ্রহ থাকছে বলেই কিন্তু নিখুঁতভাবে জ্ঞান অর্জন করছি, আর নিখুঁতভাবে জ্ঞান অর্জন করছে বলেই আমার মধ্যে দক্ষতা বাড়ছে বা আমি সেই বিষয়টার প্রতি কিন্তু এক্সপার্ট হচ্ছি। ওকে, নেক্সট আসছি দেখো আমি সৃজনধর্মী ক্ষমতার বিকাশ। 7 নম্বরে আসছি সৃজনধর্মী ক্ষমতার বিকাশ। ওকে, দেখো সৃজনধর্মী ক্ষমতা, আমি এর আগের দিন তোমাদের এর আগে অনেকবার বহুবার বুঝিয়েছি যে সৃজনধর্মী ক্ষমতা মানে কি তোমার মধ্যে ক্রিয়েটিভ থিঙ্কিং, তাই না। তুমি একটা কাগজ দিয়ে কি কি বানাতে পারো, কেউ রকেট বানাতে পারে, কেউ পদ্ম ফুল বানাতে পারে, কেউ আবার বিভিন্ন ধরনের ফুল বানাতে পারে, কেউ আবার জাহাজ বানাতে পারে, কেউ নৌকা বানাতে পারে। এই একটা কাগজ, জাস্ট একটা কাগজ, এরকম একটা প্লেন পেপার, এই প্লেন পেপার দিয়ে এই 4 কোণা বিভিন্নভাবে কেটে বিভিন্ন কারুকার্য করে তোমরা কিন্তু বিভিন্ন জিনিসপত্র তৈরি করতে পারবে। তাহলে এই যে তোমরা যে বিভিন্ন জিনিসপত্র তৈরি করতে পারো, এটা কি, এটা কিন্তু তোমার একটা
ক্রিয়েটিভ থিঙ্কিং, ক্রিয়েটিভ দিক, তোমার মধ্যে সৃজনশীল প্রতিভা রয়েছে বলেই কিন্তু তুমি পারো। আর এই সৃজনশীল প্রতিভাটা তুমি কখন পারছো, তুমি সৃজনশীল ক্ষমতা অর্থাৎ তোমার মধ্যে যে সৃজনশীল ক্ষমতাটা রয়েছে তার প্রতি তুমি আগ্রহী। তুমি পেপার দিয়ে পেপার কাটিং করে তুমি পদ্মফুল বানাচ্ছ, তুমি ওই পদ্মফুল বানানোর প্রতি আগ্রহী, তার জন্যই কিন্তু তুমি পেপার কাটিং করে পদ্মফুলটা বানাচ্ছ। তুমি নৌকা বানাচ্ছ, তুমি নৌকা বানানোর প্রতি আগ্রহী, তার জন্যই কিন্তু তুমি পেপার কাটিং করে নৌকা বানাচ্ছ। তার জন্য আমি বলেছি সৃজনধর্মী ক্ষমতার বিকাশ। এই আগ্রহী কিন্তু আমাদের বিভিন্ন সৃজনধর্মী যে ক্ষমতাগুলো রয়েছে এই ক্ষমতাগুলোর বিকাশ করতে সাহায্য করে। নৌকা বানানো, ফুল বানানো, যাই বানাই না কেন আমরা কাগজ দিয়ে, শুধু কাগজ বলে না, আমরা বিভিন্ন ক্রিয়েটিভ বিভিন্নভাবে কার্ডবোর্ড দিয়ে জাহাজ বানাচ্ছি, লুডো বানাচ্ছি, ছক্কা বানাচ্ছি, ডিম দিয়ে পেঙ্গুইন বানাচ্ছি, তাই না? তোমাদের কর্মশিক্ষা ক্লাস হতো, সেই ক্লাসে বিভিন্ন জিনিসপত্র বানাতে দিত, তোমরা বানিয়ে স্কুলে দেখাতে, মোমের পুতুল, এটা ওটা, তাই না? আমরাও বানিয়েছি, তোমরাও বানিয়েছো। তাহলে এই ক্রিয়েটিভ থিঙ্কিংটা কিন্তু তোমার এই আগ্রহ থেকে আসছে। ওকে, নেক্সট দেখো আমি বলছি বিষয়বস্তু নির্বাচনে সহায়তা। এটাও একটা খুব সুন্দর পয়েন্ট দিয়েছি, বিষয়বস্তু নির্বাচন। দেখো বিষয়বস্তু নির্বাচন, এই যে তোমরা ক্লাস মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ উঠলে, তোমরা 11-এ তো আর্টসে প্রচুর সাবজেক্ট, প্রচুর অগুন্তি সাবজেক্ট, তোমার স্কুলেও প্রচুর সাবজেক্ট ছিল, তুমি কেন জিওগ্রাফি বাছলে, তুমি কেন এডুকেশন বাছলে? কই তুমি তো ইকোনমিক্সটা বাছলে না, কই তুমি তো পল সায়েন্সটা বাছলে না, তুমি তো সংস্কৃতটাকে বাছলে, তুমি তো ফিলোসফিটাকে বাছলে, কই তুমি তো আদার্স কোনো সাবজেক্ট বাছলে না। তুমি এই যে তুমি বিষয়বস্তুগুলো নির্বাচন করছো, বিভিন্ন সাবজেক্টগুলোকে চুজ করছো, এটা কি করে? তোমার সেই বিষয়গুলোর প্রতি কিন্তু আগ্রহ রয়েছে, সেই বিষয়গুলো জানার প্রতি আগ্রহ রয়েছে, তার জন্যই কিন্তু তুমি সেই বিষয়গুলো চুজ করেছো, তাই না? তুমি তো ইকোনমিক্স, ধুর ইকোনমিক্সকে পড়ে, ধুর ইতিহাস, ফালতু সাবজেক্ট, অত ওই গরুর রচনা আমি লিখতে পারবো না, আমি নেবো না ইতিহাস, তাই না? তার মানে কি আমাদের মধ্যে এরকম একটা চিন্তা ভাবনা, তোমার আগ্রহই নেই, আমি ওই সাবজেক্ট নেব না, আমি এডুকেশনটা নেব। বাহ, এডুকেশনে তো সাইকোলজিক্যাল পার্টগুলো রয়েছে, আমি তো এডুকেশনটা পড়লে একটা মানুষকে বুঝতে পারবো, একটা মানুষের মধ্যে কি চলছে, তার প্রতিভা, তার সমস্ত দিকগুলো, বৈশিষ্ট্যগুলো, একটা মানুষের সাথে কথা বললে সে কি ভাবছে আমার প্রতি সেটা আমি জানতে পারবো, আমি এডুকেশন সাবজেক্টটা নেব। তুমি যে এই এডুকেশন সাবজেক্টটা নেওয়ার প্রতি আগ্রহ দেখাচ্ছ, এটা কি? এটা তো তোমার শিক্ষাক্ষেত্র, তাই না? তাহলে শিক্ষাক্ষেত্রে কিন্তু তুমি যে সাবজেক্ট চুজ করছো, এই সাবজেক্ট চুজ করারও কিন্তু আগ্রহের কাজ, তোমার আগ্রহ ওখানে রয়েছে বলেই কিন্তু তুমি সাবজেক্টটা চুজ করতে সক্ষম হচ্ছ। ওকে, নেক্সট দেখো আমি আর একটা পয়েন্ট দিয়েছি যে শিক্ষা অভিমুখী প্রেরণা সঞ্চার, শিক্ষা অভিমুখী প্রেরণা সঞ্চার। দেখো আরও অনেক প্রচুর পয়েন্ট আছে, ডিসকাস করলে টাইম পার হবে। শিক্ষাভিমুখী প্রেরণা সঞ্চার, ওকে দেখো শিক্ষা অভিমুখী প্রেরণা সঞ্চার, প্রেরণা মানে আমি তোমাদেরকে এর আগে বলে দিয়েছি মোটিভেশন, তাই তো? তাহলে দেখো বিভিন্ন শিক্ষাগুলো যে আমরা অর্জন করছি, বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্র থেকে যে শিক্ষা অর্জন করছি, শুধু আমরা ওই বিদ্যালয় কলেজ এসব থেকেই শিক্ষা অর্জন করছি না, গুগল রয়েছে, ইউটিউব রয়েছে, বিভিন্ন অ্যাপ্লিকেশান রয়েছে, আমরা বিভিন্ন ক্ষেত্র থেকে শিক্ষা অর্জন করছি। এই যে শিক্ষাগুলো অর্জন করছি সেগুলো কি? আমাদের কিন্তু মোটিভেশন, আমাদেরকে কিন্তু মোটিভেশন করছে। তুমি ইউটিউবে সন্দীপ মহেশ্বরীর ভিডিও দেখছো, তাহলে তুমি তোমার মোটিভেশনের জন্য তোমার বাবা মা রয়েছিল, তোমাকে মোটিভেশন করার জন্য তোমার স্কুলের টিচার রয়েছে, টিউশন টিচার রয়েছে, কই তুমি তো ওনাদের সাথে কথা বলছো ঠিকই আছে, পাশাপাশি তুমি সন্দীপ মহেশ্বরীর ভিডিও দেখছো, পাশাপাশি তুমি বিবেক বিন্দ্রার ভিডিও দেখছো। তাহলে এই যে এই সমস্ত মোটিভেশনাল পার্সনদের তুমি ভিডিও দেখছো, কেন দেখছো? কখনো কি ভেবেছো কেন দেখছি? তোমার ভালো লাগে, তোমার ওই ভিডিওগুলো দেখে তুমি যেটা ভাবছো সেটা দীর্ঘস্থায়ী হয়। তুমি এখনই ভাবলাম, এখনই ভুলে গেলাম, এখনই অন্য একটা কাজে লিপ্ত হয়ে গেলাম, এই বিষয়টা যেন না হয়, তার জন্যই কিন্তু তুমি তোমার নিজের মধ্যে তুমি মোটিভেশনটাকে কাজে লাগাচ্ছ, তুমি মোটিভেশনে লিপ্ত হচ্ছ, তোমার মধ্যে মোটিভেশন আসছে, তাই তো? তুমি প্রেরণার দিকে এগোচ্ছ, মানে তুমি তোমার মধ্যে যদি মোটিভেশন নাই আসে, তোমাকে যদি আমি মোটিভ নাই করতে পারি, তাহলে কি তুমি কি এই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট দেখাবে?
তোমাকে আমি ঝিমিয়ে ঝিমিয়ে ক্লাস করছি, আমার মধ্যেই কোনো এনার্জি নেই, আমার মধ্যেই কোনো চার্জ নেই, তো আমি তোমাদেরকে যে ক্লাসটা নেব তোমরা কি ক্লাসটা দেখতে ইচ্ছা করবে? করবে না। তুমি সন্দীপ মহেশ্বরীর ভিডিও কেন দেখছো? তুমি সন্দীপ মহেশ্বরীর ভিডিও দেখছো কারণ তুমি সেখান থেকে একটু চার্জ পাচ্ছ, এনার্জি পাচ্ছ। ওয়াও, ফাটাফাটি সবাই হাততালি দিচ্ছে, কত লোকের ভিড়, তোমার মধ্যে একটা চার্জ হচ্ছে, এনার্জি পাচ্ছ, তার জন্যই কিন্তু তুমি সন্দীপ মহেশ্বরীর ভিডিও দেখছো, তাই তো? ঠিক তেমনই এই শিক্ষাক্ষেত্রেও কিন্তু আমাদের শিক্ষাটা যেন স্ট্রাভেল হয়, যেন দীর্ঘস্থায়ী হয়। তুমি মনে করে দেখো, ক্লাস 1-এ আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মর্মরে থান, ঠাকুর দাদার বউ কবিতাটা পড়েছিলে, এখনও মনে আছে। আমি ক্লাস 1-এ পড়েছিলাম, আজকে আমার 24 ইয়ার্স, তাহলে এই সময়েও কিন্তু আমি তোমাদের এই কবিতাটা বলে শোনাতে পারলাম, তাই তো? তারপর আকাশ ঘিরে মেঘ করেছে, এইসব আমি শোনাতে পারছি কেন? আমি সেই সময় এমনভাবে এটা আমার মধ্যে মুখস্থ অভ্যস্ত হয়ে গেছিলাম সেটার প্রতি, যে এখনও আমার কিন্তু মনে আছে। ঠিক তেমনই এই সময় তোমরা যা পড়াশোনা করবে সেটা যেন তোমাদের স্ট্রাভেল থাকে, যেন সেটা ভুলে না যাও, তার জন্যই কিন্তু আমিও তোমাদের বাস্তব এক্সাম্পল দিয়ে 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 কিন্তু পয়েন্টগুলো ব্যাখ্যা করি, যেন তোমাদের মনে থাকে, বিষয়বস্তুটা মনে থাকে। শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই আজকের ক্লাস করার পর তোমরা অটোমেটিক পারবে, তোমাদের নোটস পড়ারও কোনো দরকার পড়বে না, এটা আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কারণ প্রত্যেকটা পয়েন্ট খুব সহজ এবং প্রত্যেকটা পয়েন্ট খুব সিম্পল, আর সেটা শিক্ষার ক্ষেত্রে রিলেট করছে, তোমরা জানো, তাই তো? তাহলে প্রেরণা সঞ্চার মানে কি? আমি যে মোটিভ হচ্ছি সেটা আমার জন্য দীর্ঘস্থায়ী থাকে, সেক্ষেত্রে আগ্রহের ভূমিকা রয়েছে। বুঝতে পেরেছো আশা করি। এইভাবে কিন্তু আরও 2-4টা পয়েন্ট দিয়েছি, সবগুলো পয়েন্ট আমি ব্যাখ্যা করছি না। সর্বশেষ তুমি কি করবে প্রত্যেকেই জানো, আমি কিন্তু বলছি না, যাই হোক দেখেই নিলে। সর্বশেষ কিন্তু আমি মন্তব্য, কারণ মন্তব্য লিখে আমাকে শেষ করতেই হবে, কারণ মন্তব্য যদি না লিখি, আমি বলেছি কিছুটা হলেও 1 নম্বর হলেও আমাদের সেটা নেগেটিভ মার্ক। আর যদি মন্তব্য লিখি, এই পুরো বিষয়টা থেকে তোমার কি ধারণা হলো, তুমি কি শিখলে, তুমি কি বুঝলে, শিক্ষাক্ষেত্রে এর কি সত্যিই ভূমিকা রয়েছে, এর মানে তোমার না আমার, কারণ না আগ্রহের, শিক্ষাক্ষেত্রের আগ্রহের কি সত্যিই ভূমিকা রয়েছে? এই যে টপিকটা, এই টপিকটাই আমাদের কিন্তু বুঝতে সাহায্য করলো, আমাদের মধ্যে কি ধারণা দিল, সেইটাই আমরা 2-4 লাইনে লিখব। তোমরা নিজেরাও চেষ্টা করবে, পাশাপাশি আমি তোমাদের যে নোটস দেবো সেখানেও মন্তব্য আকারে আমি লিখে দিয়েছি 5-6 লাইন, তোমরা পড়ে নেবে। যদি নিজেরা তৈরি করতে না পারো তবে চেষ্টা করবে তৈরি করার। আর হ্যাঁ, যারা আজকে নতুন ক্লাস করছো, তারা এই ক্লাস শেষে তোমাদের জন্য যে গ্রুপ রয়েছে, তারা আমাদের এই গ্রুপে যুক্ত হতে পারো। শুধু এই ভিডিও ক্লাস নয়, তোমাদের জন্য যে নোটস, সেই নোটসগুলো তোমরা পেয়ে যাবে। আর তুমি যদি আজকে আমার চ্যানেলে নতুন থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। গ্রুপে, তোমাদের যে গ্রুপ, সেই গ্রুপে জয়েন হওয়ার জন্য নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার 8509456622, এই নাম্বারে আমাকে SMS করো বা ফোন করো, নিয়ে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও এবং ক্লাসটি শেয়ার করো। যারা যুক্ত আছো অলরেডি, তারা শুধু নিজেদের স্বার্থে নয়, তোমাদের বন্ধু বান্ধব, আশেপাশে ভাই বোন, দাদা দিদি, প্রত্যেকের স্বার্থে এই ক্লাসটাকে শেয়ার করবে, তারাও যেন এই সুযোগ সুবিধাটা পায়। আজকের ক্লাস এইটুকুই, পরবর্তীতে আবার অন্য টপিক নিয়ে আলোচনা হচ্ছে, দেখা হবে, টাটা।